আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পর্যটন শিল্পের বিকাশ সরাসরি নির্ভর করে সেই রাষ্ট্রের ভূ রাজনীতি, ভৌগোলিক অবস্থান, মেগা অবকাঠামো এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের উপরে। এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন দুইজন আলোচক। আমার সাথে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের সচিব, অতিরিক্ত সচিব পদমর্যাদায় পরিচালক জনাব গনিউল আজম। আপনাকে এনটিভিতে স্বাগত। আপনাকে এবং সাথে আপনার এনটিভির দর্শক শুভানন্দায়ী আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে স্বাগত। আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট ভূ রাজনীতি বিশ্লেষক মেজর জামান। থ্যাংক ইউ স্যার। আপনাকেও এনটিভিতে স্বাগত। আমরা প্রথমে যাই জনাব শফিউল আজম আপনার কাছে। আপনি গনিউল আজম আপনার কাছে। আপনি এখন বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদায় পর্যটনের পরিচালক হিসেবে যোগদান করেছেন এবং কাজ করছেন, কিন্তু এর আগে আপনি দীর্ঘদিন কাজ করেছেন আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সাথে। আমরা একটু আপনার কাছে সেই অভিজ্ঞতাটা জানতে চাই। আমার ব্যাকগ্রাউন্ড মূলত বাংলাদেশ সেনাবাহিনী। স্বাভাবিকভাবেই আমার একটা পর্যায়ে এসে 2014 সালে আমি আমাদের সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগদান করি সিএসএফে ওনার স্টাফ অফিসার হিসাবে, এবং দীর্ঘদিন আমি ওনার সঙ্গে ছিলাম। এই দীর্ঘ সময় ওনাকে খুব কাছ থেকে দেখেছি। সমন্বয় পরিচালক ছিলেন আপনি? সে সময় স্টাফ অফিসার ছিলাম। আচ্ছা। বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় একটা কঠিন একটা সময় গিয়েছে বিএনপি, দেশের মানুষের এবং সমস্ত বিরোধী দলের। এমন একটা খুবই বিরূপ পরিস্থিতির মধ্যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি। সেই কাজ করার সময়ে আমরা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষে বেরিয়েছি। ওনার সঙ্গে খুবই প্রায়শ আমি কোর্টে হাজিরা দিতে যেতাম। ঢাকাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। অনেক ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিন গিয়েছে, এবং সর্বোপরি ওনার যে শেষ সময়টা, ওনার যে প্রয়াণ হলো, এই সময় উনি এভারকেয়ার হসপিটালে ভর্তি ছিলেন, এবং ওনার জানাজা সম্পন্ন হওয়া পর্যন্ত পুরো টাইমটাই আমি তার সঙ্গে ছিলাম। মেজর জামান, আপনার কাছে আসি। আজকের আমাদের টপিকস নিয়ে আসি। আপনি বর্তমান সরকার 4 মাস অতিবাহিত হয়েছে, তো এই 4 মাসে আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, এবং সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। 4 মাস সময়টা খুব বেশি না, আবার খুব কমও না। তবে আমার কাছে মানে আমি একজন নাগরিক হিসেবে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক আশানুরূপ হয়নি। এর একটা না হওয়ার কারণ, একটা বড় কারণ, শুধু সরকারকে দোষ দিলেই হবে না বা সরকারের কাছ থেকে প্রত্যাশা করলেই হবে না। আমাদের পুরা স্ট্রাকচারটা একটা দুর্বল অবস্থার মধ্যে চলে গিয়েছিল। এই তো কিছুদিন আগেও 33 জনকে বোধহয় অবসরে পাঠানো হলো, বাধ্যতামূলক অবসরে। তো একে তো পালাই গেছে, আবার যারা ছিল তারা মনে করছে যে কোন সময় না কিসে ধরা খায়। সুতরাং তাদের যে প্রচেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কর্মোদ্যোগ, সেটা খুব একটা বেশি পরিলক্ষিত হয়নি। এবং এটা একটা জিনিস এই সরকারকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে এবং আগামীতে ফেলবে। শুধু 4 মাস কেন, আগামী 4 বছরও কতটুকু উন্নত হবে সেটা বলা যাচ্ছে না। কারণ যারা কাজ করে তারা যদি উদ্যোগী না হয় তাহলে হবে না। আবার এখানে এই উদ্যোগের সাথে আবার কিছুটা ওই ইনসেন্টিভ, অর্থাৎ কিছু উৎসাহের ব্যাপার আছে। সেক্ষেত্রেও মনে করে যে আমি ওই ইনসেন্টিভ নিতে গেলে আমি করব, কি বলে, আমার পরে জবাব দিয়ে তা করতে হবে, এরকম একটা ব্যাপার সেবার আছে। স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগত মূল্যায়নে যে এটা খুব ভালো বলা যাবে না,
তবে চেষ্টা চলছে। র্যাব বিলুপ্তির একটা সিদ্ধান্ত হয়েছে। র্যাবের বিষয়ে র্যাব বিলুপ্তি না, এটা হচ্ছে রিব্র্যান্ডিং করা হচ্ছে। জি, র্যাব বিলুপ্ত, রিব্র্যান্ডিং করা হচ্ছে। কারণ এই ব্র্যান্ডিংটা আমাদের মানে একটু দুর্বল হয়ে গেছে, কারণ বহির্বিশ্বে এবং বিশেষ করে যে সমস্ত মিলিটারি ব্যাকগ্রাউন্ডের যারা ওখানে আছেন তাদের জন্য ইউএন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল। সেই জন্যে এটা রিব্র্যান্ডিং করা হচ্ছে। তো এখনও ঠিক কি হবে সেটা প্রকাশ করা হয়নি। অর্গানোগ্রামের বা অন্যান্য বিষয়ে কি পরিবর্তন হবে সেটাও কিছু বলা হয়নি। তবে যতটুকু বোঝা গেছে সেটা হচ্ছে নামটা পরিবর্তন হবে, আর হচ্ছে মোডাস অপারেন্ডিটা হয়তো পূর্বের অভিজ্ঞতা থেকে কিছুটা ভিন্ন হতে পারে। আর ওখানে যিনি মহাপরিচালক তিনি পুলিশেরই থাকবেন, সার্বিকভাবে আইজিপির অধীনেই থাকবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে। কিন্তু এখানে আমাদের আগের মতো যে ডিফেন্সের বিভিন্ন পার্সোনাল ওখানে এমপ্লয়েড ছিল সেটা থাকবে। এখন কত পার্সেন্টেজ থাকবে সেটা সম্পর্কে হয়তো নতুন অর্গানোগ্রাম হলে বোঝা যাবে। আচ্ছা, আমরা একটু গনিউল আজম আপনার কাছে আসি। আপনি বর্তমানে যে দায়িত্ব নিয়েছেন, পর্যটন শিল্পের দায়িত্ব নিয়েছেন, আমরা একটু পর্যটন শিল্প নিয়ে আপনার কাছে শুনতে চাই। আপনি দায়িত্ব নিয়েছেন, আমাদের এটা সম্ভাবনাময় একটা খাত। এই খাতে আপনি কি কি সম্ভাবনা দেখছেন এবং সরকার কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে এই বিষয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। আমি যখন এখানে যোগদান করেছি তার আগে আমারও একটু ভুল ধারণা ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে নিয়ে, যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হয়তো বাংলাদেশের পর্যটনের দায়িত্ব নিয়েছে। আসলে বিষয়টা কিন্তু এমন নয়। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা পর্যটনের কাজ করছে, বাট পর্যটনের সাথে তাদের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নাই। সংস্কৃতি মন্ত্রণালয় কিছু পর্যটনের কাজ করছে, ক্রীড়া মন্ত্রণালয় কিছু কাজ করছে, বিভিন্ন মন্ত্রণালয় এর সঙ্গে যুক্ত রয়েছে। আমার কাছে সেখানে মনে হয়েছে 1972 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান পর্যটন কর্পোরেশনের লিগ্যাসি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গ্রহণ করে। সেই সময় আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমাদের কক্সবাজারে শৈবাল, প্রবাল, উপল এগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু গত 50 বছরে নতুন কোনো হোটেল মোটেলের সৃষ্টি হয় নাই। অর্থাৎ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনকে বাংলাদেশ পর্যটন খাতকে এগিয়ে নেবার জন্য পর্যটন কর্পোরেশন একটা অগ্রগামী ভূমিকা পালন করেছিল। কিন্তু এই বিগত দীর্ঘ সময়ে যারা নেতৃত্বে ছিল তারা পর্যটন কর্পোরেশনের উপরে সেইভাবে মনোযোগ দেয়নি কিংবা দেওয়ার সুযোগ পায়নি, যেটাই বলেন। বর্তমান সরকার আসার পরপরই বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে। যেমন চিটাগাং কক্সবাজারের কথা যদি বলা হয়, কক্সবাজারে শৈবাল হোটেলটাতে 28টা রুম রয়েছে, কিন্তু যেটা 1972 সালের পরে ছিল, আজকে 50 বছরে আমাদের কক্সবাজারে দর্শনার্থী বেড়েছে, পর্যটক বেড়েছে, সুবিধা বাড়ার কথা ছিল, সেখানে আমরা আগাতে পারি নাই। বর্তমান সরকার আসার পরপরই আমাদের শৈবালে একটা বিশ্বমানের পর্যটন পল্লী করার জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছেন। এটা এই মুহূর্তে পিপিপিতে রয়েছে, এটার টেকনিক্যাল কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে একটা ভালো মানের পর্যটন স্থান হতে যাচ্ছে। একই সাথে যেটা আমরা সবাই পরিচিত লাবণী পয়েন্টটা, লাবণী হোটেলটা এই মুহূর্তে অবসোলিউট কন্ডিশনে রয়েছে। এখানে একটা 5 তারকা মানের হোটেল কাম ট্রেনিং ইনস্টিটিউট হতে যাচ্ছে। অর্থাৎ ওখানে ট্রেনিং ইনস্টিটিউটটা হলে কক্সবাজারে যে অনেক হোটেল মোটেল রয়েছে তাদের লোকজনকে, স্টাফদের ট্রেনিং সহায়তা ওখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সরকার আসার শুরুতেই বাংলাদেশের পর্যটন নিয়ে অত্যন্ত পজিটিভ উদ্যোগ নিয়েছে এবং আপনারা নিকট ভবিষ্যতে দেখবেন যে আমরা সমন্বয় করছি, কাজ করছি যেন পর্যটনের বিভিন্ন জায়গায় যেখানে অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার ট্যুরিজম তৈরি হয়েছে সেগুলোতে পর্যটন কর্পোরেশনকে কিভাবে এনগেজ করা যায়। আমাদের 3টে স্তরে কাজ হয়। সরকার আপনার মতন একজন জুলাই যোদ্ধাকেও এই দায়িত্ব দিয়েছেন সরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের ব্যক্তি উদ্যোগে কিছু পর্যটন হয়, কিছু প্রাইভেট উদ্যোগে হয়, আর সরকারের উদ্যোগ তো রয়েছে। এই যে ব্লেন্ডিংটা সেটা দীর্ঘদিন ধরে হয় নাই। হয়তোবা যারা এখানে ছিলেন তারা সবাই উদ্যোগ নেন নাই, কিংবা কেউ আসতেছেন 6 মাসের জন্য, কেউ 1 বছরের জন্য। সো টাইম ইজ নট এনাফ। আমি এসে যেটা শুরু করেছি, আজকেও একটা হাউসবোট মেলা চলছে পর্যটন ভবনে। তো এরা যখন আমার কাছে প্রথমে আসলো, আমি শুরুতেই তাদেরকে বলেছি যে আপনারা কি চান। আমার যে
সরকারি নিয়মকানুন রয়েছে, তার মধ্যে থেকে আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব। এবং তাদের সঙ্গে আমি মিশে গিয়েছি যে আপনাদের যা যা আপনার কতদিন হয়েছে যোগদান করেছেন? আমার এখানে 1 মাস 10 দিন মতো হয়েছে। আচ্ছা। কিন্তু আমি এটা নিয়ে বিশদভাবে বোঝার চেষ্টা করছি। নিজে কক্সবাজার এলাকা ঘুরেছি, আমার চাকরি সূত্রে আমি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে ছিলাম। তো সেই সূত্রে আমার অনেক জায়গায় দেখা হয়েছে, দেশ বিদেশ দেখেছি, যেটা শিখেছি এবং অন্যান্য যারা বেসরকারি পরিমণ্ডলে কাজ করছে তাদের আইডিয়াটাকে আমি নেওয়ার চেষ্টা করছি, গ্রহণ করার চেষ্টা করছি, যেন বাংলাদেশের পর্যটন কর্পোরেশনকে এবং বাংলাদেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মেজর জামান, আপনার কাছে একটু আসি। জি, স্যার। আপনি নিরাপত্তা বিশ্লেষক। আজকে একটা রায় হয়েছে, আপনি দেখেছেন জি, স্যার। অ্যাপিলেট ডিভিশনে। সেটা হলো যে এটা এরকম যে সংবিধানে ফিরল গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনি এই বিষয়টা একটু যদি বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। গণভোটের বিধানটা আগেই ছিল, কিন্তু সেটা ওই 15 অ্যামেন্ডমেন্টে সেটা বাতিল হয়ে যায়। তো এইটা একটা ভালো লক্ষণ। 2 নম্বর হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা 2008-এর নির্বাচনটার পরে আর ওটা বাতিল করে দিয়েছিল এবং আরও অনেকগুলো ক্লজ যোগ করেছিল। ইনফ্যাক্ট এই 15 অ্যামেন্ডমেন্টটা পুরা বাতিল করার জন্যই এটার বাদে কিন্তু জনাব বদিউল আলম মজুমদার, সুজনের নাম্বার 1 ম্যান। তো এখন এরপরে আবার এই সব মিলায় পুরাটা বাতিল হয় নাই, ওখান থেকে উল্লেখযোগ্য কিছু মানে অনেক কিছু যেটা আসল প্রয়োজন ছিল, একটা হচ্ছে গণভোটের বিধানটা ফেরত আনা, আর একটা হচ্ছে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া। তার মানে আগামী নির্বাচন যেটা হবে, জি স্যার, সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? জি স্যার, ওটা এটা বিএনপি সরকার তাদের কাছে হ্যান্ড ওভার করবে। এটা রাইট। এটা অলরেডি আইনমন্ত্রী এই সম্পর্কে একটা হালকা ব্রিফিং করেছেন। এখন পুরো অর্ডারটা তো পাওয়া যায় নাই। তো আমি মনে করি যে এটা খুব ভালো জিনিস এবং এটা এই ক্ষেত্রে আমি একটু আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল আমি তাদেরকেও সাধুবাদ জানাই, কিন্তু এটা তো তখন থেকেই এটা এগোচ্ছিল। পরে এই যে হাইকোর্টে রায় হয়েছে, তা হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে ফাইনালি এটা হয়ে গেছে। তো এখন এখানে আমি একটু ছোট্ট অনুরোধ করব, মানে ওই যে ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখে ভয় পাই তো স্যার। তো এইটা আবার 2/3 মেজরিটির বলে আবার কি পরিবর্তন হবে কি না, কারণ স্বাভাবিকতা আনতে অস্বাভাবিক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় এবং এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক টানা হেঁচড়া হয়েছে, পরে বাতিল হলো, আবার ফেরত আসলো। এবং এটা আগামীতে কতদিন টিকবে সে সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে আশা করা যায় যে যেহেতু অনেক কাঠখড় পুড়েছে, বোধহয় এটা নিকট ভবিষ্যতে বাতিল না হওয়ার সম্ভাবনা আছে, বা এখানে আর কোনো কিছু কারিগরি দিক আসবে না। ঠিক আছে, আমরা আশা করি। আমি একটু জনাব গনিউল আজম আপনার কাছে যাচ্ছি। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন বিরতির আগে। আমাদের মেজর জামান সাহেব যেটা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে এমন একটা কথা বলছিলেন। সরকারের ইতিমধ্যে প্রায় 4 মাস অতিবাহিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা খুব কাছ থেকে দেখছেন, তার কার্যক্রম সম্পর্কে দেখছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করতেন ইতিমধ্যে বেশ কিছু মানুষের প্রতি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু দেখেন যে উনি কিভাবে দেশটা চালাতে চাচ্ছেন। ওনার দেশ চালানোর মূল থিমটা হচ্ছে সিম্পলিসিটি। উনি দেশ গড়তে চান। সো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ গড়তে চাচ্ছেন, মানুষের কাছে চলে যাচ্ছেন, এই দেশটার যে ভাগ্যহত দেশ সেটাকে গড়ার চেষ্টা করছেন, তখন আমি মনে করি যে দেশের মানুষের এবং সকলেরই ওনার প্রতি আস্থা আনা প্রয়োজন। আপনি একটা বিষয় বললেন র্যাবের কথা, যে স্যার মেজর জামানও বলেছিলেন যে র্যাব বিলুপ্ত করা হবে কিনা কিংবা র্যাবের রিব্র্যান্ডিং হবে কিনা। আসলে একটা প্রতিষ্ঠান তো ধ্বংস করার কোনো উদ্দেশ্য সরকারের থাকে না। একটা প্রতিষ্ঠানের বেশ কিছু বদনাম হয়েছে, কিছু কার্যক্রম চরম লেভেলের খারাপ ছিল, সেই কার্যক্রমগুলো যেন না করে এবং তাদেরকে দিয়ে যে কাজটা করানো উচিত সেই কাজটাই যদি করে তাহলে প্রতিষ্ঠানটা কিন্তু ভালো করবে। অর্থাৎ একটা ছুরি যদি আপনি মুরগি
জবাই করার জন্য ইউজ করতে পারেন, আবার মানুষ মারার জন্য ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি ছুরিটা কেমনভাবে ইউজ করবেন সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই প্রতিষ্ঠানের উপরে দোষ না দিয়ে প্রতিষ্ঠানের যে সমস্ত লোক এইটার সঙ্গে যুক্ত ছিল তাদের যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করবে। না, ওই র্যাবের বিলুপ্তির বিষয়ে যেটা সিদ্ধান্ত হয়েছে যে নামটা পরিবর্তন করে নতুন একটি র্যাব যেন ভালো কাজ করে, আমাদের নিরাপত্তা ব্যবস্থাতে তার জন্য কার্যকর ভূমিকা রাখে, সেটার দিকে উদ্যোগ নিতে হবে। র্যাব আশা করি ইনশাল্লাহ ভালো করবে ভবিষ্যতে। আচ্ছা, আপনার কাছে আরেকটু জিনিস জানতে চাই, সেটা হলো যে আমাদের একটা তিস্তা মহাপরিকল্পনা আমরা করতে যাচ্ছি। সেখানে যদি হয় তিস্তা মহাপরিকল্পনা, আপনার কাছে জানতে যে পর্যটনটা কি, পর্যটনের কি সুবিধা হতে পারে? ধন্যবাদ। আমাদের দেশটা কিন্তু সবুজ, নদীমাতৃক দেশ। আমাদের এই এশিয়ার একটা দেশ দুবাই, সৌদি আরব, তারা এই মুহূর্তে বিলিয়ন ডলার খরচ করছে তাদের দেশকে সবুজ করার জন্য। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমাদের দেশটা, আমরা জন্মগতভাবে একটা সবুজ দেশ, অর্থাৎ পুরো দেশটা একটা পর্যটন ভূমি। আমাদের এখানে প্রয়োজন সুব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আমাদের ইনবাউন্ড এবং আউটবাউন্ড যে পর্যটক রয়েছে তাদের প্রতি সুস্থ আচরণ করা। তিস্তা মহাপরিক্রমা যেটা নেওয়া হয়েছে, আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী উভয় খুব দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তা যেখানে বাঁধের কথা বলা হচ্ছে, সেখানে আমাদের পর্যটনের জন্য অবশ্যই একটা পর্যটনের খাত হবে একটা। সেই পর্যটন খাতে যেখানে দেশীয় ইনবাউন্ড পর্যটক এবং আউটবাউন্ড পর্যটক যেন যেতে পারে, তাদের যে সকল সুব্যবস্থা রাখা প্রয়োজন সেই ব্যবস্থাগুলো করার প্রয়োজন রয়েছে। এখন এটার দায়িত্ব কিন্তু পর্যটন কর্পোরেশন নয়, এটার দায়িত্ব মন্ত্রণালয়ের, আন্তঃমন্ত্রণালয়ের ইস্যু রয়েছে। সো দেশের যে সঠিক নেতৃত্ব, তারা যদি সঠিক ডিসিশন নেয়, আমরা পর্যটন কর্পোরেশন থেকে আমাদের যে লোকবল রয়েছে, আমাদের লোকবল দিয়ে আমরা সুস্থভাবে এগিয়ে যাব, যেন আমাদের এই তিস্তা মহাপরিক্রমা যেখানে ওখানে যেটা মানে যে পরিকল্পনা যেটা রয়েছে যে 110 কিলোমিটার রাস্তা, যেটা মানে নদীটাকে রিজার্ভার মতন করা হবে এবং দুই পাশে স্যাটেলাইট টাউন হবে, এটা ইটসেলফ পর্যটনের জন্য একটা অবশ্যই। আমি তো বললাম এই দেশটা আসলে একটা পর্যটনের দেশ। এখানে যেখানে তিস্তা প্রকল্পটা নেওয়া হচ্ছে, ওখানে যদি রিভার ট্যুরিজম করানো যায়, রিভার ট্যুরিজমের জন্য অ্যাবসলিউটলি একটা ভালো জায়গা হবে। আমরা যখন কোনো একটা এলাকায় বেড়াতে যাই, সেখানে আমাদের কিছু অ্যাক্টিভিটিসের প্রয়োজন হয়, বাট আমাদের দেশে অলমোস্ট প্রত্যেকটা পর্যটন স্থানে অ্যাক্টিভিটিসের একটা বিরাট ঘাটতি রয়েছে। হালাল পর্যটন ব্যাপারে কি আপনার কোনো কিছু জানেন যে প্রধানমন্ত্রী এরকম একটা কথা বলেছেন, হালাল পর্যটন? যদিও আমি শব্দটা শুনি নাই, তবে একটা বিষয় বুঝতে হবে যে আমি যখন চায়নাতে যাচ্ছি, আমি যখন ইন্ডিয়াতে যাচ্ছি কিংবা একটা দেশে যাচ্ছি, সো আমার একটা খাদ্যাভ্যাস রয়েছে। আমি 2-1 দিন হয়তো বা ম্যাকডোনাল্ডসে খাইতে পারি, অন্য একটা শপে খাইতে পারি, কিন্তু 2 দিন পরে কিন্তু আমি ঠিকই ভাত খুঁজবো কিংবা রুটি খুঁজবো। সো আমার দেশে যে পর্যটকরা আসে, মূলত যদি হিসাব করা হয়, আমাদের দেশে বাইরের পর্যটক খুবই কম। যে সংখ্যাটা আসতেছে তার অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। এখন প্রবাসী বাংলাদেশি পর্যটন স্থানে গিয়ে কী চাই? নিরাপত্তা, ফার্স্ট রিকোয়ারমেন্ট তার নিরাপত্তা এবং পর্যটনের সুবিধা দিই। এখন আমাদের দেশে অলরেডি খাবারের যে ব্যবস্থা, হালাল খাবার রয়েছে। আমাদের দেশে প্রয়োজন যে অন্য ধর্মের মানুষ, অন্য সংস্কৃতির মানুষ, তারা কি খাবারটা খেতে চায়, সেই খাবারের ব্যবস্থাটা করা। আচ্ছা, আমরা একটু মেজর জামান আপনার কাছে আসি। আপনি শুনছেন জনাব গণি সাহেব বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী খুব দৃঢ়ভাবে বলেছেন এবং পররাষ্ট্রমন্ত্রীও বারবার বলছেন যে যে কোনোভাবেই আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবই, এ কথা বলা হচ্ছে। এবং 2016 সালে আসলে শেখ হাসিনা একটা এমইও সাইন করেছিলেন চীনের সাথে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, এবং তত্ত্বাবধায়ক সরকার এই নতুন করে আবার সে জিনিসটা নিয়ে আসে। শেখ হাসিনা এমইও সাইন করার পরে এটা শুরু করতে পারে নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রের এখানে ইনভলভ হতে চেয়েছিল। এরপরে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই জিনিসটা আবার নতুন করে আনলো, এবং যখন ডক্টর ইউনূস যখন চায়নাতে গেলেন ভিজিটে, তখন কিন্তু এই জিনিসটা ফাইনালি হয়ে গেল। এবার যখন আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চায়নাতে গেলেন, তার আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারত কিংবা অন্য কেউ এগিয়ে আসুক আর না আসুক, আমরা তিস্তা মহাপরিকল্পনা করবই। তো এই জিনিসটা কেন ভারত আমাদেরকে, তাদের সমস্যাটা কোথায়, কেন আমাদেরকে তারা এই বিষয়ে মানে তাদের সমস্যাটা কি, আপনি একটু বলতে পারবেন?
মানে তাদের ভারতের সমস্যাটা হচ্ছে বাংলাদেশ। না, বাংলাদেশের তিস্তা প্রকল্পে তাদের কি আমি সমস্যা? বলছি স্যার একটু কাইন্ডলি, জি, কোনো বাংলাদেশের ভালো কিছু হোক, বাংলাদেশ আত্মনির্ভরশীল হোক, বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক, এইটাতে তাদের বড় ধরনের একটা আপত্তি আছে। মানে কোনো কিছুই ভালোভাবে দেখে না। এখন দেখেন, যেটা হয়তো আপনি পরে আনতেও পারেন, তারপর আমি সেটা এই দুটা একসাথে, এটা এই যে পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা যে এই মহাপরিকল্পনা, এখন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের পানির স্তর অনেক নিচে নেমে গেছে এবং এই গজলডুবা বাঁধ হওয়ার পরে সেখান থেকে পানি যতটুকু চুয়ে চুয়ে আসে, সেখানে আমাদের অলরেডি একটা তিস্তা ব্যারেজ আছে। তো সেইটা পর্যাপ্ত না, ওটা গঙ্গাচড়া উপজেলার একটা ভালো উপকার পাচ্ছে, কিন্তু তার নিচে যে 115 কিলোমিটার যে তিস্তার দৈর্ঘ্য আমাদের দেশের মধ্যে, তো বাকি অংশগুলোতে খুবই পানির স্বল্পতা, বিশেষ করে শুকনো মৌসুমে। এবং আমাদের, আপনি খেয়াল করেছেন বোধহয়, অবশ্যই খেয়াল করেছেন যে আমাদের এখন ক্রপ প্যাটার্ন, অর্থাৎ ফসলের ধরন বদলে গেছে। আগে যেমন আউশ আর আমন ধান ছিল, এখন বোরো ইরি আসছে, এবং এই বোরো ইরির যে মৌসুমটা বিশেষ করে শুকনো মৌসুমে, তো সেই সময় প্রচুর পানির দরকার হয় সেচের জন্য, তো পানি পাওয়া যায় না। সুতরাং এটা অতি জরুরি এবং আমি সরকারকে সাধুবাদ জানাই যে তারা এটা যেভাবেই হোক বাস্তবায়নের প্রতিজ্ঞা করেছে। করতে হবে এটা। এটা এবং করবে। আপনি জানেন, মনে হয় আপনি অবশ্যই জানেন যে এটা যেটা বললেন আপনি, যে তিস্তা সেচ প্রকল্প, একটা ব্যারেজ এটা জি। তৈরি করেছিলেন জেনারেল জিয়া 1979 সালে, এটা উনি শুরু করেছিলেন এবং এটা শেষ হয়েছিল 1990 সালে, এরশাদ সাহেব শেষ করেছিলেন। তখন পানি আসতো ওখান জি। থেকে, কারণ ওই যে গজলডোবার এই যে ব্যারেজটা তখন ছিল না, না, তখন তো হয়নি। ফলে এই পানিটা আসতো, প্রচুর পরিমাণ পানি আসতো। এই পানিটা আসতো আসলে এই এটা হলো হিমালয়ের থেকে আসছে, জি, স্যার। সিকিম হয়ে হয়ে এটা ঢুকেছে আমাদের এই যে নীলফামারী। নীলফামারী। তো এইখানে যখন ঢুকেছে তখন এই পানিটাকে আমরা ডাইভার্ট করে লালমনিরহাট। লালমনিরহাট এবং দিনাজপুরের দিকে নেওয়ার জন্য আমরা এই জেনারেল জিয়া এই ব্যারেজটা করেছিলেন। কিন্তু এখন যেহেতু ওরা গজলডোবাতে বাদ দিয়ে পানি আটকিয়ে দিয়েছে, সেই পানিটা এখন আসে না, না আসার ফলে এই বেডটা উপরে উঠে গেছে, একসাথে যখন ওরা ছেড়ে দেয় তখন আমরা বন্যার মধ্যে চলে যাই। এই জন্য এই মহাপরিকল্পনার সিদ্ধান্ত সকলে নিচ্ছে এবং চীনও এইভাবে এগিয়ে আসছে। তো সরকার এটা করুক, এটা আমরা আশা করি যে সরকার এটা করুক। আমি একটা ছোট ফিলার জি, দেব। জি। এই যে নদী ব্যবস্থাপনায় পৃথিবীতে চীনের চেয়ে বেশি অভিজ্ঞ আর কেউ নেই। সেই হুয়াংও নদীকে মানে একটা লাইনে আনার মধ্যে থেকে 3 গর্জেস ড্যাম, এবং দেখেন এই বাদ দিলে কিন্তু একটা সিলটেশন হয়, কিন্তু ওরা এটাকে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করছে। সুতরাং চীনের ইনভলভমেন্টটা দুইটা দিক দিয়ে দরকার, একটা হচ্ছে অর্থায়ন, আরেকটা হচ্ছে তাদের Technology. টেকনিক্যাল Technology. মানে কারিগরি যে জ্ঞান, দক্ষতা। দুটাই আমাদের দরকার। তো সেই জন্য এটা করতে হবে। আর আমি এই জায়গায় একটু আমাকে অনুমতি দিতে হবে যে কে কি বললো সেটা গুরুত্বপূর্ণ না, আমাদের যেটা প্রয়োজন, আমাদের জন্য যেটা ভালো হবে সেটা আমাদের করতে হবে। বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশ ফার্স্ট, রাইট। সবার আগে বাংলাদেশ। আচ্ছা, আমি গনিউল আজম আপনার কাছে একটু যেতে চাই যে আরেকটা প্রস্তাব এসেছে চীনের পক্ষ থেকে, সেটা হলো চীন বলেছে চীন, মিয়ানমার এবং বাংলাদেশকে নিয়ে তারা একটা অর্থনৈতিক করিডোর করতে চাচ্ছে। তো এটা একটা আমাদের জন্য একটা স্বপ্ন। তো এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, আপনি কল্পনা করে দেখেন যে পর্যটনের কি কি সুবিধা হতে পারে। এই যে কথাটা আলোচনার মধ্যে এসেছে, প্রথমে কুনমিং থেকে রুইলি, অর্থাৎ চীনের যে সীমান্তের পরে মান্দালাই, এখানে একটা কথা রয়েছে যে মান্দালাই থেকে রাখাইনটাকে এড়িয়ে কি রাস্তা হবে, না রাখাইনের ভিতর দিয়ে আসবে, এখানে একটা নিরাপত্তা সংক্রান্ত ইস্যু রয়েছে। তারপরে এখানে গুমদুম, তারপরে চট্টগ্রাম, ঢাকা, যশোর, খুলনা। সো অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে এই এত বড় প্রজেক্টের জন্য, এত বড় ব্যবস্থাপনার জন্য আমরা কি আসলে প্রস্তুত আছি কিনা। সো এরকম একটা বড় প্রজেক্টের জন্য আমাদের সরকারকে, আমাদের বেসরকারি খাতকে সব ক্ষেত্রেই কিন্তু প্রস্তুত হতে হবে। কুনমিং কিন্তু তাদের ব্যবস্থাপনা একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা প্রস্তুত। যেমন প্রস্তুতি নেই মায়ানমারে, তেমনি আমাদের প্রস্তুতি নেই বাংলাদেশে অবশ্য। আমাদের এখানকার যে কাস্টম ব্যবস্থাপনা,
স্থলবন্দর ব্যবস্থাপনা, সিকিউরিটি যে ইস্যুগুলো রাখাইনে রয়েছে, এই ইস্যুগুলো সমাধান না করে খুব তাড়াহুড়া করে যাওয়ার সুযোগ নেই। তবে যেহেতু একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, এরকম একটা প্রজেক্ট যদি বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ চট্টগ্রাম এবং খুলনা মংলা পোর্ট এটা হবে একটা বিজনেস হাব। এই বিজনেস হাবকে কেন্দ্র করে এত বড় একটা প্রলয় হবে, যেটার আমরা হয়তো কল্পনাও করতে পারি নাই। যখন যোগাযোগ ব্যবস্থার সুব্যবস্থা হবে, স্বাভাবিকভাবেই পর্যটন খাত এগিয়ে যাবে। আমাদের রাঙামাটি, এবং বান্দরবান, আমাদের প্রায় 200 কিলোমিটার বঙ্গোপসাগরের যে সৈকত, যদি ওদিক থেকে পর্যটকরা আসে, আমাদের যদি 200 কিলোমিটারের কথা বলেন কিংবা একটা নিরবিচ্ছিন্ন সৈকতের কথা বলেন, আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যান, আমার কাছে মনে হয় কক্সবাজার সমুদ্র সৈকত 50টার মধ্যেও নাই। আমরা নিজেরা গর্ব করি, কিন্তু আমরা আসলে এই যে পর্যটক আসবে, যে মানুষগুলো তাদেরকে গ্রহণ করার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা। বাসায় যখন অতিথি আসে, আপনি বাসার কিছু সাজসজ্জা চেঞ্জ করতে হয়। আমাদের বর্তমানে কক্সবাজারে কোনো রেস্ট্রিক্টেড এরিয়া নেই, যেখানে একজন পর্যটকরা নিরবিচ্ছিন্নভাবে এবং ডিস্টার্বহীনভাবে তাদের মতো করে সময় কাটাবে। একটা মানুষ যখন বেড়াতে আসে, তার জন্য তো একটা রিল্যাক্স টাইম প্রয়োজন আছে। আমার কাছে মনে হয় সরকার উদ্যোগী হবে। আমি ইতিমধ্যে আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনকে জানিয়েছি, বর্তমানে আমাদের কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে যে সাবরাং জায়গাটা রয়েছে, এই মুহূর্তে এটা বেজার আন্ডারে রয়েছে। এটা দীর্ঘদিন ধরে এখানে পর্যটন বিনিয়োগের একটা ইস্যু ছিল, বাট এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। আমি আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে জানিয়েছি, আমাদের এই সাবরাংকে যদি সিগনেচার প্রজেক্ট হিসেবে বিদেশিদের জন্য খুলে দেওয়া হয় এবং ইনভেস্টমেন্টটাকে ফাস্ট ট্র্যাক ইনভেস্টমেন্টে নিয়ে আসতে হবে। আমাদের দেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে অনেকগুলো বটলনেক রয়েছে। সো এই বটলনেকের দৈরাত্ম্য থেকে দূর করে যে বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, যে আমার একটা নির্দিষ্ট এলাকা দিচ্ছি, আপনি আসবেন, এসে এখানে বিনিয়োগ করবেন, ইউ উইল গেট দিস ফ্যাসিলিটিস, এরকম করলে বিনিয়োগকারী বাংলাদেশে কিন্তু আকর্ষিত হবে। এবং এর জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। বর্তমান সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। আমাদের কক্সবাজারটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কক্সবাজার পর্যটন নগরী না, আন্তর্জাতিক মানে পর্যটন নগরী হবে, এমন বাস্তবতার দিকেই এগিয়ে যাচ্ছে। আমি একটু মেজর জামান আপনার কাছে আসতে চাই। আপনাকে বিরতির আগে আমি যে প্রশ্নটা করেছিলাম, যে করিডোর প্রস্তাবটা খুবই লোভনীয় এবং সব দিক থেকেই এটা ভালো প্রজেক্ট, কিন্তু এটা বাস্তবায়ন করা কি সম্ভব কিনা? কারণ মিয়ানমারের ভিতরে গৃহযুদ্ধ হচ্ছে, আমরা দেখছি। বাস্তবায়ন করা সম্ভব, কারণ এই উদ্যোগটা আরও আগে নেওয়া হয়েছিল, যেটাকে বলে BCIM বলা ছিল। সেখানে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এবং মিয়ানমার এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরে ভারত আর এতে আগ্রহ হারিয়ে ফেলে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে চ্যালেঞ্জ থাকবে এবং ওই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে জিততে হবে, কারণ লক্ষ্য অর্জন করতে হবে। এবং সেটার ব্যাপারে চীন তারা প্রতিজ্ঞ তাদের লাইনে এগোবার জন্য। এখন আমরা তাদের সাথে কতটুকু কদম মিলাতে পারবো, সেটা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা গেলো একটা দিক। দুই নম্বর হচ্ছে এই যে চীন এটা করতে চাচ্ছে, চীনের একটা অর্থনৈতিক বিরাট একটা লাভ আছে, কারণ তাদের পণ্যগুলো এখানে নিয়ে আসা বা এখানের পোর্ট ব্যবহার করে জিনিসপত্র নিয়ে যাওয়া। এখন চীন তাদের অর্থনৈতিক যে অগ্রগতি এবং তাদের যে সামর্থ্য, সেটার সাথে সামরিক সামর্থ্য বেড়ে যাচ্ছে এবং তাদের এই সামর্থ্য বাড়ার হারটা এটা পশ্চিমা বিশ্ব তথা আমেরিকার একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে। চীনকে থামানো যাচ্ছে না। এখন চীনের একটা দুর্বল জায়গা হচ্ছে এই যে মালাক্কা প্রণালী দিয়ে তাদের এই জাহাজগুলো যাওয়া আসা। এখন এই হরমুজ প্রণালী তাদের জন্য একটা ইন্ডিকেটর হয়ে গেছে যে ব্লকেট যদি দিয়ে ফেলে তাহলে কি হবে। তো সেই জন্য তারা বিভিন্ন অল্টারনেটিভ পথ খুঁজছে এবং তারা ব্যবস্থা নিয়েছে। যেমন ইরানের সাথে রেলপথের মাধ্যমে লিঙ্ক হয়েছে, রাশিয়ার মাধ্যমে ইউরোপে, ওই তাজিকিস্তান, অন্যান্য দেশগুলোর মধ্যে দিয়ে ইউরোপের মার্কেটে যাওয়ার যে লিঙ্ক, সেটাও করার চেষ্টা করছে। এবং রাশিয়া, চায়না এবং ইরান মিলে তারা এই যে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরও করছে। গোয়াদার পোর্টে
প্রচুর বিনিয়োগ করছে এবং পাকিস্তানের মধ্যে সেপেক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেটা চালু আছে। তো ওরা চাচ্ছে যে আরও অল্টারনেটিভ থাকুক, সেই অল্টারনেটিভের অংশ হিসাবে এই বাংলাদেশের এটার ব্যাপারে তাদের একটা এটা আছে। এখন এখানে বাংলাদেশের লাভ হচ্ছে একটা হচ্ছে অর্থনৈতিক বিষয়াদি, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ আমরা চিন্তা করছি না, সেটা হচ্ছে যে না, অর্থনৈতিক কি লাভ? আমরা তো কোনো পণ্য চীনকে দিতে পারি না। চীন শুধু আমাদের কাছে পণ্য বিক্রি করছে। আচ্ছা স্যার, আপনি এটা জানেন, আমাদের তো ইয়ে করেছে, তো আমাদের অনেক পণ্য তারা 100% ট্যাক্স ফ্রি আছে, তারপরেও যায় না। না, যাবে, মানে আগে যায় না বলে। এখন আপনি চিন্তা করেছেন কোনোদিন যে বাংলাদেশ থেকে তারা কাঁঠাল নিয়ে যাবে? এখন কিন্তু কাঁঠাল যাচ্ছে। সো এরকম অনেক পণ্যই আস্তে আস্তে যাবে। তারপরে আপনি যদি মনে করেন যে আপনি কোনো জিনিস রপ্তানি করতে পারছেন না বাংলাদেশ থেকে, কিন্তু আপনার পরিবহন খরচটা কমে যাচ্ছে, তারপর শিপমেন্ট, এই যে আমাদের গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অংশ হিসাবে যে আমরা বিভিন্ন ফেব্রিক চায়না থেকে নিয়ে আসি, তো ওই জায়গায় যে লিড টাইমটা ধরা হয়, সেই লিড টাইমটা কমে যাচ্ছে এখানে, এবং লিড টাইম কমে যাওয়া মানে আমরা দ্রুত সরবরাহ করতে পারবো, সেটা আছে। অনেকে বলছেন যে আনোয়ারাতে যে তারা যে একটা ইকোনমিক জোন করেছে, সেই ইকোনমিক জোনের জন্য তাদের যে র মেটেরিয়ালটা আসবে, সেই র মেটেরিয়ালটা এই করিডোরটা হলে তাদের এই র মেটেরিয়ালটা আসতে পারবে, এবং ওইখানে চাইনিজ কোম্পানিগুলো যখন এটা প্রোডাকশনে যাবে, সেই প্রোডাকশনটা তো আমরা সেখানে ট্যাক্স পাবো এবং এটা যাবে, এইভাবে অনেকে বিশ্লেষণ করছে। এটা পারফেক্ট, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আমি বলছি যে এই যেমন আসছে, তাহলে ওই জায়গায় আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, আমাদের লোকজন স্কিল ডেভেলপ করবে ওদের কারখানায় কাজ করলে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই জিনিসটা প্রায় মাথায় আনি না। আমরা তো ইন্ডিয়া লকড, আবার ইন্ডিয়া ও বাংলাদেশ লকড, মানে মোটামুটি 3 দিকে, শুধু মায়ানমারের সাথে আমাদের ওই সীমান্তটা বাদ দিয়ে। তো আন্তর্জাতিক সম্পর্কগুলো বা দ্বিদেশীয় সম্পর্কগুলো কোনো সময় এক লাইনে থাকে না, এটা পরিবর্তিত হয়। তো মনে করেন যে আমরা ভারতের সাথে আমাদের একটা সাংঘর্ষিক অবস্থায় চলে গেল, তখন আমাদের একটা ওই মায়ানমারের মধ্যে একটা এক্সিট রুট হলো, এবং চীন তার নিজের প্রয়োজনে, আমরাও আমাদের প্রয়োজনে, আমরা দুই দেশের সাথে সম্পর্কটা শক্ত রাখার দরকার। এই করিডোর হলে কি আমাদের এই যে রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান হতে পারে? স্যার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে চীনে কিন্তু মায়ানমারের যে প্রভাবগুলো বিভিন্ন গোষ্ঠীর সাথে, ওরা খুব অনেক দূরদৃষ্টি দিয়ে চিন্তা করে, তো মানে হঠাৎ করে হোমজিক্যাল কোনো প্ল্যান চীনে পর্যন্ত করেছে বলে আমার চোখে ধরা পড়েনি। তো তারা ওই যারা বিদ্রোহী গ্রুপ তাদের সাথেও তাদের সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আবার সরকারের সাথেও আছে। তো সেই হিসেবে চীন যদি এটা চায়, এটা অবশ্যই করা যাবে। আপনি জানেন ওই রাখাইনের মধ্যে দিয়ে তাদের গ্যাস পাইপলাইন যাচ্ছে না? আরাকান যে প্রদেশটা, তার এখন তো দেখছি যে বিদ্রোহী যারা আছে আরাকান আর্মি, তাদের কন্ট্রোলই অলমোস্ট না, তাদের একটা, তারা 80% মধ্যে তাদের কন্ট্রোলে আছে। এই কন্ট্রোলটা এই সর্বশেষে আপনি যদি ফলো করে থাকেন যে 1 বছর আগে তাদের যে অবস্থা ছিল, এখন কিন্তু তার মিলিটারি তারা উইক হয়ে গেছে। না, কিন্তু আরেকটা জিনিস যেটা লক্ষণীয়, সেটা হলো যে আরাকান আর্মি এই ওদের যে এখান থেকে পাইপলাইন করেছে, এখান থেকে 2225 কিলোমিটার বন জঙ্গল দিয়ে পাইপলাইন করেছে। এই বিদ্রোহী গ্রুপরা কিন্তু পাইপলাইনে কোনো আক্রমণ করে না, আবার জান্তাদের সাথেও তাদের সম্পর্ক। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে উভয় পক্ষের সাথে চীন একটা ভালো সম্পর্ক রাখছে, এবং তাদের স্বার্থ যে জায়গায় আছে সে জায়গায় তারা ওইভাবে ইয়ে করে, কারণ তারা দূরদৃষ্টি নিয়ে কাজ করে, ওরা আগামীকালের কথা চিন্তা করে, আগামী দিনগুলোর কথা চিন্তা করে। সুতরাং আপনার মতে যে এই করিডোরটা হতেও পারে? আমার মনে হয় যে এটা হতে হবে, হতে পারে না, হতে হবে। যেমন এই তিস্তা প্রজেক্টের ব্যাপারে আমাদের সরকার প্রধান এবং অন্যান্য মন্ত্রীরা বাস্তবায়ন করতেই হবে, পদ্মা ব্যারেজের ব্যাপারে যারা বলছেন যে বাস্তবায়ন করতেই হবে, আর এইটাও এটা বাস্তবায়ন করতে হবে। আপনি এটা খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার মিডিয়াতে যে ধরনের হইচই, এই জায়গায় আমি শেরেবাংলা একে ফজলুল হকের একটা কোটেশন জানাতে চাই। সেটা উনি বলছেন, যখন দেখবা যে এই দাদারা খুব কটু কথা বা সমালোচনা করছে, তার মানে আমি দেশের জন্য ভালো কাজ করছি। সো ওরা যত বেশি এটা হইচই হবে, মানে এরা প্রো বাংলাদেশে অ্যাপ্রোচ হচ্ছে। আচ্ছা, আমরা একটু
গনিউল আজম আপনার কাছে যেতে চাই। আপনি পর্যটন কর্পোরেশনে যোগদান করেছেন সচিব, অতিরিক্ত সচিব হিসাবে, কিন্তু আপনি আসলে বেসিক্যালি একজন জুলাই যোদ্ধা, এবং জুলাই সময় আপনি মানে ফিজিক্যালি সেখানে পার্টিসিপেট করেছেন। আপনি সময় অনেক কবিতা লিখেছেন। আপনি কি আমাদের একটা কবিতা, আপনার স্বরচিত কোনো কবিতা আছে? আমরা একটু শুনতে চাই আপনার কাছ আমি থেকে। তার আগে একটু অ্যাড করতে চাই মেজর জামানের সাথে। এখন চায়না ইকোনমিক জোন হচ্ছে, আমাদের চট্টগ্রাম হচ্ছে বিনিয়োগের একটা সর্বোত্তম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম ইপিজেডে কোনো প্লট খালি নেই, কর্ণফুলী ইপিজেডেও কোনো প্লট খালি নেই, অথচ চায়না ইকোনমিক জোন হচ্ছে আনোয়ারাতে। অর্থাৎ যারা বিনিয়োগকারী তারা কিন্তু ঈশ্বরদী যাচ্ছে না। চট্টগ্রামের বিরাট সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনার কারণেই আমাদের চট্টগ্রামে একটা ইকোনমিক জোন হচ্ছে। এখন এই যে চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, মিরেশমের ইকোনমিক জোন, কোরিয়ান ইপিজেড, চায়না ইকোনমিক ইপিজেড, এই যে বিদেশিরা আসছে, এদের যে রিল্যাক্সেশন, এদের যে পরিবেশ দেওয়া, সেটা কি আমরা এখনো দিতে পেরেছি? আমরা কিন্তু এখনো দিতে পারি নাই। আমি মনে করি যে আমাদের কর্ণফুলী টানেলের ওপরে যে সার্ভিস এরিয়াটা রয়েছে এবং এটা এক প্রকার পড়েই রয়েছে, এইটাকে যদি রেস্ট্রিক্টেড ফর দ্য ফরেনার্স করে দেওয়া যায় এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন সেগুলো তাদেরকে যদি অ্যালাউ করে দেওয়া হয়, তাহলে কর্ণফুলী টানেলের পাশে যে সার্ভিস এরিয়া, যেখানে প্রায় 500 কোটি টাকার সরকারের খরচ হয়েছে, সেটা কিন্তু বিনিয়োগ করার জন্য একটা উৎকৃষ্ট জায়গা। কর্ণফুলী টানেলের ওই পাড়ে কিছু মানে বিল্ডিং আছে, খুব বিলাসী বিল্ডিং, ওইগুলো সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলো ভাড়া দিবে। ভাড়া দেওয়ার পরিবর্তে যদি এটাকে পর্যটন স্থান করে দেওয়া হয় এবং তাদের জন্য রেস্ট্রিক্টেড এরিয়া করে দেওয়া হয়, আমাদের যে বিদেশি বিনিয়োগকারী চট্টগ্রামে অবস্থান করছে তাদের আসলে যাবার তেমন কোনো জায়গা নেই। সো এই জোনটাকে যদি ফরেনারদের জন্য এক্সক্লুসিভ করে দেওয়া হয় এবং ওই স্থানটার পাশেই সাথেই যে বিচটা রয়েছে, বিচটাও কিন্তু খুব সুন্দর, পার্কি বিচ, ওই বিচটা যদি রেস্ট্রিক্টেড ফর দ্য ফরেনার্স করে দেওয়া হয়, এটা কিন্তু এই বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটা উৎকৃষ্ট জায়গা হবে। আপনি লাস্ট যে কথাটা বললেন, হ্যাঁ, আমি একটু আপনার স্বরচিত একটা কবিতা শুনতে চাচ্ছি। জুলাই আন্দোলনে ছিলাম, জুলাই আন্দোলনে থাকার কারণে জুলাই আমার মনে প্রাণে গেঁথে আছে। ধন্যবাদ আপনাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি কবিতাটা শুরু করছি। কবিতায় মিছিল। কবিতায় মিছিল এলে হাজারো নগ্ন হাত মুষ্টিবদ্ধ হবে। আমি তুমি হয়ে যাব, তুমিও সত্যি সত্যি আমি হয়ে যাবে। রাজপথ মিছিলের নগরী হবে, রক্তের লাল রং কালটে হয়ে যাবে। শাসকের চোখে চোখ রেখে লাশের মিছিলে ৩৬ জুলাই আসবে। এরপর অনেক অনেক দিন পরও আমার ভাইয়ের খুলিতে লেগে থাকবে বুলেটের দাগ। মরে যাবে ইয়ামিনের মা, দু চোখ হারানো কিশোরের গল্প কেউ লিখবে না। অনেকেই হেরে যাবে, কেউ কেউ জিতে যাবে, তবে কবি জেগে রবে। তুমি কবিতা কুড়াও কিশোরী, এখন শ্রাবণ। বুকের ব্যথা জমে আছে ভারী, আমি বিদ্রোহী হব। কবির কলমে শপথ নিয়েছে যে সেনা, সে আমার ভাই, সে আমার বোন, সে তারেক রহমান। ধন্যবাদ। মেজর জামান, সেও আমাদের আর্মিরই একজন, যদিও সে এখন সচিব, অতিরিক্ত সচিব। তো মেজর জামান, আপনার কাছে আমি আসতে চাই। সে জনাব গনিউল আজম বলেছেন যে বিভিন্ন ইপিজেডগুলোতে মানে বিদেশিরা আসতেছেন, কিন্তু আমরা যদি নিরবিচ্ছিন্ন তেল গ্যাস না দিতে পারি, তাহলে কি এই বিদেশিরা আসবে এখানে? আপনার এই কতগুলো জিনিসের যদি প্রাপ্যতা না থাকে তাহলে তো বিনিয়োগ করতে আসবে না। যেমন মানে অর্থাৎ এনার্জি, তারপর হচ্ছে কমিউনিকেশন, নিরবিচ্ছিন্ন কমিউনিকেশন, ইলেকট্রিসিটি সাপ্লাই, এগুলো না হলে তো যত কিছু মুখে বলতে পারি আমরা হবে না। তো আমার মনে হয় যে ওই লাইনে একটু এগোচ্ছে এবং এটা সরকারের তরফ থেকেও এবার একটু দৃঢ়তা দেখা যাচ্ছে। এখন কতটুকু বাস্তবায়িত হবে সেটা বলা যাবে না, কারণ আমরা কথা বেশি বলি, কাজ কম করি। আপনাকে আমি কিছু তথ্য দিই যে ভূতত্ত্ববিদ, বাংলাদেশের যারা ভূতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক কিছু সংস্থা,
যেরকম এনডিপি, নরওয়েজিয়ান পেট্রোলিয়াম এরকম, তারপরে হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসজিএস, এরা সকলেই বলছেন যে বাংলাদেশে 32 ট্রিলিয়ন গ্যাস অনাবিষ্কৃতভাবে রয়েছে, যেটা হলো শুধু স্থল এবং আমাদের অগভীর পর্যন্ত। এটা 32টি সেল, যেটা আমরা উত্তোলন করলে প্রায় 40 বছর আমাদের গ্যাস সমস্যা থাকবে না। তো বর্তমান সরকার, এই বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পরেই তারা 100টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। আপনি এটা কিভাবে দেখেন? আপনাকে অনেক মোবারকবাদ এই একটা বিষয় সামনে আনার জন্য। তো আমি কিন্তু ওই আমার পূর্বের কথায় ফেরত যাচ্ছি। আমরা কথা বলি বেশি, কাজ কম করি, এবং ওই বাধাগুলো দূর করার জন্য আমরা সেরকম ব্যবস্থা নিই না। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে, আমাদের কিছু লোক আছে যাদের আচরণে, চিন্তায় ক্যাপিটালিস্ট, কিন্তু আভরণে আবার একটু বামপন্থী। তারা কিন্তু সব কিছুতেই চলে গেল এরকম করে। তাদের কথাটাও বিবেচনা করতে হবে, আবার আমাদের কাজও এগিয়ে নিতে হবে। এখন এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, ভোলার ওখানে তো আমরা গ্যাস পাচ্ছি, কিন্তু সেই গ্যাসটাকে আমরা ন্যাশনাল গ্রিডে আনতে পারছি না, কারণ ওখানে কানেক্টিভিটি নাই। তো এই জন্য একটা পাচ্ছি না ঠিক না, আমরা আনি নাই না। ওটা স্যার ওই যে 205 কিলোমিটার পাইপলাইন, তো 205 কিলোমিটার পাইপলাইন আমরা করতে পারি নাই। 1995 সালে আমরা ভোলায় গ্যাস পেয়েছি, 5 TCF গ্যাস, এবং এই গ্যাসটা আমরা আনতে পারি নাই 205 কিলোমিটার একটা পাইপলাইন। কিন্তু আমরা ওই সমুদ্রের তল দিয়েই, কিন্তু কর্ণফুলী নদী কিন্তু অলমোস্ট সমুদ্রেরই একটা অংশ, সেখানে কিন্তু আমরা সমুদ্রের ওই নদীর তল দিয়ে কিন্তু আমরা একটা ট্যানেলও তৈরি করেছি। আচ্ছা, যদি আমরা পাইপলাইন নাও আনতে পারতাম, কারণ 205 কিলোমিটার কোনো বিষয় না, যেখানে 2225 কিলোমিটার চীন নিয়ে গেছে আরাকানের ওখান থেকে। আমরা তো রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা ওখানে নিতে পারতাম ভোলাই, কিংবা পায়রা বিদ্যুৎ কেন্দ্রটা তো আমরা ভোলাই নিতে পারতাম, নিলে সেইখান থেকে তো বিদ্যুৎ গ্রিড লাইনে আসতে পারতো। আপনি কি মনে করেন? এটা করা যেত, এবং এটা না হওয়ার কোনো কারণও নেই। আমরা হয়তো এইভাবে পরিকল্পনা করি নাই। এখন পায়রার যে বিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু কয়লা ভিত্তিক, সেটা কিন্তু গ্যাস ভিত্তিক না। করতে পারতাম আমরা তো, ওটা রাইট করা যেত। কেন কয়লা তো আমি আনতে পারছি না, কোনো কয়লা আমাদের ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে, ভাড়া করে আনার পরে কিনে আনতে হচ্ছে। জি, ভাড়া করে আনার পরেও যেটা হচ্ছে সেটা হলো যে মাদার ভেসেলটা এসে মংলা বন্দরে আসতে পারছে, পারবে না, কিংবা পায়রা তো আসতে পারছে না, সেটা চিটং এর আউটডোরে থাকতেছে। সেখান থেকে যদি যে এই কয়লা বাল্কে আসে, সেখান থেকে যদি আমরা 4টা লাইটার লাগিয়ে এটাকে আনলোড করি, তাহলে 1 মাস সময় লেগে যায় একটা মাদার ভেসেলকে করতে। 1 মাস যদি তার ভাড়া দিতে হয়, তাহলে ওই কয়লা আর হয় না। আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি ছোট্ট যোগ করতে চাই। মাতারবাড়ি আমাদের যে গভীর সমুদ্র বন্দর, যে ওটা যদি হয়ে যায়, তাহলে আর ওই যে মানে আউটার অ্যাঙ্করে যে ওই মাদার ভেসেল থাকা লাগবে না। এটা কিন্তু মাদারবাড়ি তো যখন আমরা শুরু করেছি, কিন্তু সেটাকে তো আমরা শেষ করি নাই। এটাকে কেন করি নাই শেষ? ওরা শেষ করে হচ্ছে কি, আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে, একবার এটা চীনের মাধ্যমে করার কথা ছিল না, এটা জাপান, এটা জাপান তো পরে আসছে। আর এটা তো যেহেতু ডিপ সি পোর্ট, এটা তো এখনো কাজ চলছে। এখন এখানে মনে আছে আপনার যে ওখানে যে কয়লা আনছিল, সে কয়লাগুলোর কি অবস্থা? আচ্ছা, একটু আমি মেজর গনি আপনার কাছে আসতে চাই, এই বিষয়টাই একটু আসতে চাই যে আমাদের 2012 সালে আমরা সমুদ্র বিজয় করেছিলাম, যে আমাদের যে মানে সমুদ্র বিজয় বলি আমরা, আমাদের সমুদ্রের যে অংশটুকু আমরা পেয়েছি, এটা 1,18,000 বর্গ কিলোমিটার জায়গা, অলমোস্ট বাংলাদেশের সমান। এইখানে আমরা এই সমুদ্র বিজয় করলাম 2012 সালে, এবং তারপরে আমরা দেখলাম যে আমাদের পাশে যে মিয়ানমার, তারা এখান থেকে গ্যাস উত্তোলন করছে এবং তারা এটা চীনে নিয়ে যাচ্ছে। আর এই পাশে ভারতও এই গ্যাস উত্তোলন করছে। আর মাঝখানে আমরা 1,18,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে 12 বছর বসে থাকলাম। একটা ইন্ডিয়ান কোম্পানিকে দিলাম, তারা বললো 12 বছর পরে যে আমাদের গ্যাস ট্রেন নাই। আপনি এটা কিভাবে দেখেন?
আমাদের গত সরকার জি তারা তো পুরো সময়টা ব্যস্ত ছিল বিরোধী দল দমন, কারো কারো বন্দনা, জি অর্থাৎ দেশের জন্য তো কাজ করতে হবে, দেশের জন্য সত্যিকার অর্থে কাজ না করলে দেশ তো আগাবে না। আমরা গত সরকারের সময় দেখেছি যে ডিজিটাল বাংলাদেশ সব জায়গায় ডিজিটাল হয়ে গেছে। তা আমরা তো তখন দূরে ছিলাম, মাঠে ঘাটে রাস্তায় ছিলাম, আসলে মনে করতাম অনেক কিছু হয়েছে, বাট এখন এসে দেখি সরকারি দপ্তরগুলোতে ডিজিটাল তেমন কোনো কিছুই হয় নাই। অর্থাৎ প্রজেক্ট নেওয়া হয়েছে প্রজেক্টগুলোকে লুটেপুটে খাবার জন্য। দেশপ্রেম তো তখনই যখন আপনি দেশের জন্য কাজ করবেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। আসলে তো বিভিন্ন প্রজেক্টের নামে বিরাট রকমের দুর্নীতি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধি উনি পরিশ্রম করছেন, আপনারাও খেয়াল করছেন যে উনি কিন্তু কন্টিনিউয়াস শ্রম দিচ্ছেন, প্রত্যেকটা বিষয়ে দেখছেন। এই যে 12টা বছরে কাজ হয় নাই কিংবা 17 বছরে কাজ হয় নাই, সেই জবাবদিহি নিঃসন্দেহে আমি করতে পারবো না, কিংবা আমাদের বর্তমান সরকারও করতে পারবে না। বাট যেটা সময়টা নষ্ট হয়ে গেছে সেটা আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্য এবং চরম ক্ষতিকর। আশা করি বর্তমান সরকার এই বিষয়ে মনোযোগ দিবেন। ব্যক্তিগতভাবে আমি এই সমুদ্র বিষয়ক সম্পর্কে জ্ঞাত নই কিংবা ধ্যান জামান আপনি বলছিলেন যে এই সরকার কিন্তু এসে এই যে 24শে মেতে তারা একটা আন্তর্জাতিক টেন্ডার ইতিমধ্যে আহ্বান করেছে এবং এই 24শে মের পরে আমরা দেখেছি যে পৃথিবীর বড় বড় জায়ান্ট কোম্পানি যেরকম এক্সন মোবিল, সেভরন, এরা কিন্তু আসছে এবং তারা বলছে যে আমরা $30 বিলিয়ন তারা এখানে ইনভেস্ট করতে চাচ্ছে। আপনি যে জিনিসটাকে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমি যে সংখ্যাটা বললেন, মানে আয়তন যেটা বললেন, আসলে সমুদ্র বিজয় আমি শব্দটার সাথে দ্বিমত পোষণ করি। কারণ আমাদের আগে এই যে মানে আমাদের প্রাক্তন সেনা মানে নৌবাহিনী প্রধান MH খান, মোশাররফ হোসেন খান, উনি একটা সমুদ্র সীমা নির্ধারণ করেছিলেন। তো সেটা তখন আনক্লজ অর্থাৎ যেটার আনক্লজ 3 যেটার ভিত্তিতে এখন বর্তমানে সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে, তখন সেটা আসে নাই। পরে এখন হয়েছে, এখন আমরা যে সময় পেয়েছি সেটা হচ্ছে আমাদের যে স্থলভাগ, সেই স্থলভাগের হচ্ছে 79% হয়, ওই 1,18,000 বর্গ কিলোমিটার। আমি এই যে পার্সেন্টেজে বলি, আমরা আন্তর্জাতিক আদালতে আমরা এটা পেয়েছি। জি, আদালতে পেয়েছি, রাইট। তো এখন এটা এই বিদেশি কোম্পানিগুলোর উত্তর কিন্তু আমার কাছে, আমার মনে আছে আপনার ইত্তেফাকে একটা আর্টিকেল বেরিয়েছিল বোধহয়। না, এই টেন্ডারটা কি আপনি কিভাবে যে আন্তর্জাতিক টেন্ডার, এই টেন্ডারটা আমি একটা ভালো দিক দেখি। এখন টেন্ডার আহ্বান করা, টেন্ডার সিলেক্ট করা এবং কাজ অ্যাওয়ার্ড করা, এই তিনটা যে স্তর আছে, এই স্তরটা কিন্তু এর আগে কিন্তু এরকম অনেকে টেন্ডার করছে, কেউ পার্টিসিপেট করে না, কেউ করার পরে সিদ্ধান্ত আসে না। কারণ আমাদের সিদ্ধান্তের ব্যাপারটা অনেক জটিল, অপ্রয়োজনীয়। না, এবার তো আমরা বলছি বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশের এই জ্বালানি না হলে বাংলাদেশে কোনো ইপিজেড কোনো কাজ করতে পারবে না আসলে। কারণ আপনি ফ্যাক্টরি আসবে কিভাবে যদি আপনি বিদ্যুৎ আর জ্বালানি না দিতে পারেন? আপনি যেটা বললেন, এরকম শ্রুতিমধুর স্লোগান তো আমরা 10 টাকা সের চাল, ঘরে ঘরে চাকরি, এ থেকে শুরু, তারপরে ডিজিটাল বাংলাদেশ, সব জায়গায় গেলে ডিজিটাল। তো আমরা তো স্লোগানে মানে মোটামুটি আমাদের একটা পারঙ্গমতা আছে। কাজেই ওইটা না করে বাস্তবে এটা করা যাবে কিনা এবং করা উচিত আমাদের, কিন্তু করতে পারবো কিনা, আমাদের এই কর্মক্ষমতা এবং আমাদের যে কেন পারবো না সেটা কি কারণ? আমি যেটা ব্যক্তিগতভাবে আমাদের সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে, সক্ষমতা হচ্ছে বেশি কথা বলা, আর সবচেয়ে বড় অক্ষমতা হচ্ছে কাজ করার ক্ষেত্রে। আমি 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 এইভাবে দেখি, এটা আত্মসমালোচনার অংশ হিসেবে আমি বলছি। সরকার যে তাদের মতোদেরকে খুঁজে খুঁজে বের করে বসাচ্ছে। গনিউল আজম যে কথাগুলো বলেছে, কিন্তু গনিউল আজমের যে অফিসিয়াল মেকানিজম, সেটাতে পদে পদে বাধা। আচ্ছা, আমরা আজকে আর আলোচনা করতে পারছি না, কারণ আমাদের সময় শেষ। আপনাদের দুইজনকেই এনটিভিতে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন অতিথির কথা, এবং আমরা খুব আশা করছি যে সরকার আগের যে 17 বছরের সরকার যে সমস্ত প্রজেক্ট নিয়েছেন, সেসব প্রজেক্টে আসলে একটা শুভঙ্করের ফাঁকি ছিল, কিন্তু বর্তমান সরকার প্রজেক্ট নেবে দেশের স্বার্থকে সামনে রেখে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি।
আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।